বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 18 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 28 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় নবোদয় হাউজিং সোসাইটির ভেতরে বায়তুল মামুর মসজিদের কাছে একজন ডিম ব্যবসায়ী আছেন, যার নাম সজীব। এই সজীব বসবাস করেন ঢাকার পাশেই সাভার এলাকায়, কিন্তু তার গ্রামের মূল বাড়ি হচ্ছে ময়মনসিংহের তারাকান্দিতে। এই কাঁচা ডিম ব্যবসায়ী সজীব, তিনি তার দোকানেরই একজন কর্মচারী, যার নাম সুজন। তাকে কয়েকটি ডিম ভাঙার কারণে রাগ হয়ে প্রথমে অনেক রাগারাগি করেন, এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সবশেষে মারপিট করেন দোকানের কর্মচারী সুজনকে, দোকানের মালিক সজীব। এরপর এই দোকানের মালিকের গালিগালাজ শুনে মার খেয়ে এই কর্মচারী সুজন যেটি করে, ওই মোহাম্মদপুরের আদাবরে তার আপন মামা থাকে। এই মামার দেশের বাড়ি হচ্ছে ভোলা, মামাই পেশা গাড়ি চালায়। তার নাম হচ্ছে ইব্রাহিম, বয়স হচ্ছে 38। সে তাকে বিষয়টি অবগত করে যে মামা, আমার দোকানের মালিকের এরকম আচরণ, আমাকে গালিগালাজ করেছে, মারধর করেছে। এবং তার মামা জিজ্ঞেস করেছে তোমার দোষটা কি? তখন বলেছে যে আমি ভ্যানে করে বিভিন্ন জায়গা থেকে ডিম, কাঁচা ডিম সংগ্রহ করে এনে দোকানে রাখি। তো ওই ডিম ভ্যানে করে আনবার সময় কয়েকটা ডিম ভেঙে গেছে, যে কারণে এই দোকানের মালিক তিনি আমাকে, অর্থাৎ এই কর্মচারী সুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মারধর করেছেন। পরে তার যে অভিভাবক ইব্রাহিম, তার মামা, তিনি একটি ওই সালিশের মতো ডেকেছেন। নবোদয় হাউজিং সোসাইটির ওখানে যে বায়তুল মামুর মসজিদটা আছে, ওই মসজিদের কাছে একটি দোকানে সন্ধ্যায় সালিশ বসে। সেই সালিশে দোকানের কর্মচারী সুজনের মামা ইব্রাহিম ওই দোকানের যে মালিক সজীব তাকে চর মারে। চর মারার সাথে সাথে দোকানের মালিক সজীব রেগে গিয়ে তার কোমর থেকে পিস্তল বের করে ওই কর্মচারী সুজনের যে মামা ইব্রাহিম তাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু গুলিটা মিস হয়ে যায়। সুজনের মামা ইব্রাহিমের শরীরে না লেগে ওটি অন্যত্র উড়ে চলে যায়। কিন্তু এই গুলি করবার পরপরই ওই সালিশ থেকে উঠে আসে দোকানের যে মালিক সজীব এবং তার আপন ভাই রুবেল। তারা চলে আসে এবং তারা ওই সালিশ থেকে চলে আসবার পরে তাদের পিছে পিছে এই দোকানের যে কর্মচারী সুজন, তার মামা ইব্রাহিম, তিনিও সালিশ থেকে উঠে আসেন এবং তাদেরকে পিছন থেকে ডাকতে থাকেন যে তোমরা সালিশে এসে বসো এবং বিচারটা শেষ করো। বিচার শেষ না করে তোমরা উঠে গেলা কেন? আর তৎক্ষণাৎ ওই দোকানের যে মালিক সজীব, তিনি পুনরায় তার হাতে যে পিস্তল ছিল, পিস্তল ভর্তি যে গুলি ছিল, সেটি দিয়ে আবার ওই ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সঙ্গে সঙ্গে তিনি মাটিতে উপুর হয়ে পড়ে যান। এরপর ওখানে উপস্থিত লোকজন যারা ছিল সকলেই মিলে যিনি গুলি করেছেন, এই যে দোকানের মালিক সজীব, তাকে ধরে ফেলে এবং তার ভাই যে রুবেল তাকেও ধরে ফেলে। এবং তারা যে মোটরসাইকেলটি ব্যবহার করে ওখানে এসেছিল সেটিও স্থানীয় লোকজন আটকে দেয় এবং পুলিশকে ফোন করে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে এই যে গুলিবিদ্ধ ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নেবার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই নিহত ইব্রাহিমের দেশের বাড়ি হলো ভোলাতে। তিনি পেশায় একজন আসলে গাড়ি চালক, তিনি গাড়ি চালাতেন।
তিনি তার স্ত্রী এবং 3 বছর বয়সী একজন পুত্র সন্তানকে নিয়ে এই মোহাম্মদপুরের আদাবরে তিনি বসবাস করতেন। তো যাই হোক, 38 বছর বয়সী একজন ব্যক্তি যার নাম ইব্রাহিম, তাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড হবার পর তার বড় ভাই কবির তিনি 2টো মামলা করেছেন। 2টো মামলার একটি হচ্ছে এই যে হত্যাকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল এটি, আর 2 হচ্ছে তিনি যে তার ভাইকে হত্যা করেছেন হত্যা মামলা। এখন কথা হলো, এই যে তার স্ত্রী লাইজু আক্তার, তার 3 বছরের একটা পুত্র সন্তান, এদের ভবিষ্যৎ তো একেবারে অন্ধকার হয়ে গেল। তার স্ত্রী এখন কান্না করছেন আর একটাই বিলাপ করছেন যে তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিই ছিলেন তার স্বামী। তার স্বামী উপার্জন করতেন, সেই উপার্জনের অর্থ দিয়ে তাদের পুরো পরিবারটা পরিচালিত হতো। এখন সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করে ফেলা হলো। কে এখন তাদের অর্থ উপার্জন করবে? কে তাদের এই পরিবারের এই যে অর্থ যোগান কে দিবে? কিংবা এই যে শিশু বাচ্চা 3 বছর বয়সের, এর আগামী কত বড় একটা সারা জীবনের পথ চলা রয়ে গেছে, ভবিষ্যৎ রয়ে গেছে, তার লেখাপড়া, চিকিৎসা, খাদ্য, কত কিছুর ব্যাপার রয়ে গেছে, এগুলোই বা কে করবে? তো যাই হোক, এখন একটা শিশু বাচ্চা ইতিম হয়ে গেল এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গেল। এরকম প্রতিনিয়ত বাংলাদেশে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানা, ইউনিয়নে, গ্রামে এরকম হত্যার ঘটনা ঘটছে। এরকম হত্যাকাণ্ডের ঘটনা পত্রপত্রিকাতে যেগুলো উঠে আসে কিংবা টেলিভিশনের পর্দায় যেগুলো দেখানো হয়, খবর প্রচার হয়, সেগুলোই আমরা সাধারণ জনগণ জানতে পারি। কিন্তু এর বাহিরেও যে আরও কত ঘটনা এরকম ঘটছে সেগুলো আমরা জানি না। আপনারা জানেন ভাই বোনেরা যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে গত 15-16 বছরে এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মানে নানান ধরনের যে লীগ, এই লীগের হাতে অনেক অস্ত্র চলে গেছে, অবৈধ অস্ত্র, যেগুলোর কোনো মানে বৈধতা নেই, জারজ অস্ত্র বলা চলে। বৈধতা থাকলে তো সেটা তো বৈধতা আছে, আর যেটির বৈধতা নেই সেটি তো জারজই বলবেন। তো এরকম সেই অস্ত্রগুলো দিয়েই এই যে বিভিন্ন জায়গায় এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে মেরে ফেলছে। আপনারা চিন্তা করতে পারেন যে একজন দোকানের কর্মচারী ভ্যান দিয়ে কাঁচা ডিম টানে, তো 2-4টা ডিম তো ভাঙতেই পারে। 2-4টা কেন, 1000টা ডিম ভাঙলেও তো সেটার ব্যবস্থা আছে, সেটার তার কথাবার্তা বলে তার বেতন থেকে কর্তন করতে পারে সেই অর্থটাকে। সেটি না করে যেটি করলো যে এই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তাকে মারপিট করলো, শেষ পর্যন্ত সালিশ বসলো। সালিশে এই যিনি ভিকটিম সুজন, তার যে মামা, তাকে হত্যা করা হলো। এটি একটি কাজ হলো? আবার এরকম ব্যবসায়িক কারণে কিংবা পারিবারিক কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে অনেক রকমের অনেক ঘটনাই বিভিন্ন জায়গায় ঘটছে। সেটিকে আবার কিছু রাজনৈতিক দলের মানুষরা সেটি আবার একটা দলকে অপবাদ দিয়ে সেই ঘটনাটা সেখানে চাপিয়ে দিচ্ছে। এগুলোও কিন্তু খুব খারাপ জিনিস। এগুলো থেকে আপনারা, এই কাদা ছোড়াছড়ি থেকে আপনারা প্লিজ সবাই বিরত থাকবেন। মূল যে ঘটনাটা, আসল বিষয়টা আপনারা সবসময় জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আর এখানে এই যে গুলি করেছে, আপনারা সঙ্গে সঙ্গে যে এই বন্দুকধারীকে কিংবা পিস্তলধারীকে যে আপনারা জনগণ ধরে ফেলেছেন, পুলিশে সোপর্দ করেছেন, যারা ধরেছেন সাহস করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সারা বাংলাদেশের ভাই বোনেরা আপনারা এইভাবে সোচ্চার থাকবেন। অন্যায় যে করবে তাকে ছাড় নাই, সে যেই হোক, তাকে আপনারা সবাই সাহস করে একেবারে হাতে নাতে ধরে ফেলবেন পুলিশকে, তারপর তাকে সোপর্দ করে দিবেন। এরপর পুলিশ ভাইয়েরা আপনারা প্লিজ, থানাতে আপনাদের নামে কিন্তু অনেক বদনাম আছে যে আপনারা এই আসামি পক্ষের লোকজনদের কাছ থেকে অর্থ খেয়ে, টাকা খেয়ে, ঘুষ খেয়ে, অর্থ লেনদেন করে তাদেরকে জামিনে ছেড়ে দেন। জামিনে বের হয়ে তারা আবার যেটি করে, আবার সেই একই কাজে তারা লিপ্ত থাকে, খুন খারাপির সাথে তারা জড়িয়ে যায়।
তো প্লিজ বাংলাদেশে এরকম একটা বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই আসামিদের আইনে এমন একটা সংস্কার আনেন যে এরকম খুনের মামলার আসামিরা মোটেই তারা পাবে না, জামিন পাবে না, তাদের কোনো রকমের জামিন নাই। এবং 90 দিনের ভেতরে কিংবা 6 মাসের ভেতরে, সর্বোচ্চ 6 মাসের ভিতরে তাদের রায় দিতে হবে এবং রায়কে কার্যকর করতে হবে। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।